ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ গত ক্লাসে আমরা দেখছিলাম সমযোজী ব্যাসার্ধ আর কি ধাতব ব্যাসার্ধ। আজকে দেখব ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ভ্যান ডার ওয়ালস বল জিনিসটা কি মানে দুটো সমযোজী অণুর মধ্যে কাজ করে, কিন্তু এটা নিয়ে কোনো ডিটেইলস জানি না। এটা যদি একটু বলতেন ভ্যান ডার ওয়ালস ডিটেইলস আলোচনা করব, এটা আসতে সামনে আসে বিভিন্ন ধরনের বল নিয়ে শেষে দিকে আসে। ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ আলোচনা করার আগে আমরা আগে দেখি যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলটা কাদের মধ্যে কাজ করে। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলটা মূলত হচ্ছে যে কোনো গ্যাসীয় অণুর ভিতরে কাজ করে। যেমন ধরো অক্সিজেন গ্যাস নিলাম, অক্সিজেন গ্যাসের দুইটা অণুর মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্সটা থাকবে, বা নাইট্রোজেন গ্যাসের দুইটা অণুর মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স থাকবে, সেটাকে আমরা বলবো ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। তো যেহেতু এটা গ্যাসিয়াস অ্যাটম বা গ্যাসিয়াস মলিকুলের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলটা কাজ করে, এই জন্য আমরা আমাদের উদাহরণ হিসেবে নিষ্ক্রিয় গ্যাস নিলাম। কাজ করে নাকি খুবই কম করে কি গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস ফোর্স থাকবে, বাট অ্যাট্রাকটিভ ফোর্সের মানটা অনেক কম, খুবই দুর্বল একটা আকর্ষণ বল। ধরো হিলিয়াম নিলা বা নিয়ন নিলা বা হচ্ছে তুমি আর্গন নিলা, ঠিক আছে? এখন দেখো গ্যাসীয় বস্তুর ক্ষেত্রে আমাকে বলো তো যে দুইটা পরমাণু এরা কি গায়ে গায়ে লেগে থাকবে, এদের মধ্যে কি ওভারল্যাপ হবে নাকি এদের মধ্যে একটু ডিসটেন্স থাকবে? দুইটা পরমাণুর মধ্যে, গ্যাসীয় যেগুলো দুইটা পরমাণুর মধ্যে অবশ্যই সেখানে একটা ডিসটেন্স থাকে। ধরো এটা একটা হিলিয়াম অ্যাটম, এটা একটা হিলিয়াম গ্যাসের একটা অ্যাটম, দুইটা অ্যাটম, এদের মাঝখানে কি আছে? ডিসটেন্স আছে। তাহলে এদের যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, d/2 থাকবে হয় এই পয়েন্টে। তাহলে এই d/2টা আমাদের কি হবে? ভ্যান ডার ওয়ালস রেডিয়াস। এইগুলো নিয়ে কোনো ম্যাথ আছে নাকি এটা জাস্ট থিওরিতে শেষ? থিওরিতে শেষ ম্যাথ নেই, এটাকে আমরা আর ভি দ্বারা প্রকাশ করি, আর, ঠিক আছে? তাহলে আমরা ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ বোঝার জন্য মেইনলি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসকে ধরে হিসেবে নিব যে নিষ্ক্রিয় গ্যাসের যে কোনো দুইটা পরমাণু নিউক্লিয়াস দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে বলা হয় ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। মেইনলি নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে আমরা ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ ব্যবহার করি। কার্বন ডাই অক্সাইড, তবে না সেক্ষেত্রে কার্বন আছে, অক্সিজেন আছে, কার্বনের সাইজ একরকম, অক্সিজেনের সাইজ একরকম। নাইট্রোজেন, ধরো নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অ্যাটমের সাইজ একরকম, অক্সিজেন অ্যাটমের সাইজ একরকম। তো সেক্ষেত্রে রেডিয়াস বের করার জন্য তোমার আরো অ্যাডভান্সড ইকুয়েশন লাগবে, মানে এত সহজে বের করা যাবে। ভাই এটা কি ইকুয়েশন লাগে? এটা কোনটা? এটা ইকুয়েশন? এটা না, আরবি মানে কি?
ভ্যান ডার ওয়ালস রেডিয়াস মানে ভ্যান ডার ওয়ালস আর ওটা রেডিয়াস। না আপনি বললেন না যে জটিল ইকুয়েশন লাগবে, তার মানে এটা কি আপনার সিম্পল ইকুয়েশন? এটা তো সিম্পল, জাস্ট দেখো এটাও হিলিয়াম অ্যাটম, এটাও কি হিলিয়াম অ্যাটম। এখন ধরো কোন একটা জায়গায় হিলিয়ামেরও অ্যাটম আছে, আবার ধরো ক্রিপ্টন গ্যাসেরও অ্যাটম আছে, হিলিয়ামের অ্যাটম আছে, আর্গনের অ্যাটম আছে। তাহলে একটা অ্যাটমের সাইজ ছোট আর একটা অ্যাটমের সাইজ বড়, সেক্ষেত্রে কিন্তু আর d/2 দিয়ে রেডিয়াস বের করা যাবে না, তখন তোমাকে নতুন ইকুয়েশন লাগবে। তো সেগুলো আমাদের দরকার নেই, ওই ইকুয়েশন ওগুলো আমাদের সিলেবাসে সব পারমাণবিক আকার সেম কি আমরা যে বলছি। হ্যাঁ, যে দুইটা হিলিয়াম না, এটাও হিলিয়াম এটাও হিলিয়াম, দুইটাই সেম, দুইটা অ্যাটমই সেম, ঠিক আছে। একই হইলেই d/2 ইউজ করা যায়, একই না হইলে d/2 ইউজ করা যায় না, তখন নতুন ইকুয়েশন লাগে, ঠিক আছে। যেমন ধরো তুমি যদি কাকে বলে আসবে, মানে কাকে বলে এটা ইকুয়েশন। ধরো তোমাকে এইটার ব্যাসার্ধ দেখতে, ধরো তুমি HCl নিবে, HCl এর জন্য তুমি হচ্ছে এই ব্যাসার্ধ মানটা বের করতে চাও। এখন দেখো হাইড্রোজেন তো অনেক ছোট, ক্লোরিন অনেক বড় সাইজ, এই ক্ষেত্রে তুমি যদি ব্যাসার্ধের মান বের করতে চাও, সেক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে ধরো আমি সমযোজী ব্যাসার্ধ বের করতে চাই, তাহলে যেটা করতে হবে হাইড্রোজেনের ব্যাসার্ধ প্লাস ক্লোরিনের ব্যাসার্ধ এই দুটো অ্যাড করা লাগবে, মাইনাস 0.09 ইন্টু একটা মডুলাস সাইন, ডেল সাইন দিয়ে লিখবো বড় হাতের ই বড় হাতের এ। এটা কি লেখা ধরো হাইড্রোজেন তো অনেক ছোট, খুবই ছোট, আর ক্লোরিন অনেক বড়। এটা হাইড্রোজেন, যেহেতু একটা সমযোজী যৌগ, তার মানে এখানে হাইড্রোজেনের অরবিটালের সাথে ক্লোরিনের অরবিটাল কি করছে, ওভারল্যাপ করছে, অতিক্রমণ করছে। এখন এখানে তুমি কিন্তু চাইলেই d/2 দিয়ে কি সমযোজী ব্যাসার্ধ বের করতে পারবে না। তো সমযোজী ব্যাসার্ধ বের করার জন্য যে কাজটা করতে হবে তোমাকে, এই হাইড্রোজেন অ্যাটমের একটা ব্যাসার্ধ আছে না, হাইড্রোজেন অ্যাটমের একটা ব্যাসার্ধ আছে, সেটা প্লাস ক্লোরিন পরমাণুর কি আছে একটা ব্যাসার্ধ আছে, এই দুটো অ্যাড করবে, মাইনাস 0.09 মডুলার সাইন দিয়ে আমরা কি লিখছি ডেল ইএন, মানে ডেল ইএন মানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স, মানে হাইড্রোজেনের একটা তড়িৎ ঋণাত্মকতার মান আছে, আবার ক্লোরিনেরও একটা কি তড়িৎ ঋণাত্মকতার মান আছে, ওই দুইটা মানের বিয়োগ ফলটা আমাদের এখানে বসাইতে হবে মড করে, বুঝতে পারছো? তো এই সূত্র দিয়ে তুমি হচ্ছে যদি ভিন্ন ভিন্ন পরমাণু হয়, হাইড্রোজেন হইলে বা Cl2 হইলে, তাহলে তোমরা জাস্ট d/2 দিয়ে বের করে ফেলবে, কোনো ঝামেলা নেই, দুইটা অ্যাটমই যদি সেম হয়। কিন্তু যদি দুইটা অ্যাটম সেম না হয়, তাহলে একটা হাইড্রোজেন এখানে একটা ফ্লোরিন নিলাম, এখানে হাইড্রোজেন এখানে আয়োডিন, হাইড্রোজেন এখানে ব্রোমিন, অ্যাটমগুলো আলাদা না, তো অ্যাটমগুলো আলাদা হলে তখন সমযোজী ব্যাসার্ধ বের করার জন্য এই সমীকরণটা ইউজ করতে হবে। যদি দুইটা মানে হাইড্রোজেন অণু বলে H2, এই ক্ষেত্রে যদি ওকে d/2 d/2 না, এখানে তো মাঝখানে একটা ওভারল্যাপ হবে। হ্যাঁ, ওভারল্যাপ বলে কি আমাদের তো সমযোজী ব্যাসার্ধ বলে কি দুইটা পরমাণুরই নিউক্লিয়াস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। না না, আমাকে যদি H আর দেয়া থাকে, মানে হাইড্রোজেনের ব্যাসার্ধ দেয়া থাকে, d দেয়া নাই, মানে হাইড্রোজেনের ব্যাসার্ধ দেয়া আছে, তাহলে ব্যাসার্ধ দুইটার মাঝখানে যেটা কমন এরিয়া আছে ওটা বিয়োগ দিতে হবে না? কারণ এই ক্ষেত্রে আপনি এটা তো কোনো ম্যাথমেটিক্স না, কাজে বসে, কিন্তু এই যে এইটা যে করছেন, এই যে এটার ম্যাথ করতে গেলে তো ঝামেলা হবে। হ্যাঁ, এখানে কারণ এখানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে, ইলেকট্রন ক্লাউডটা একটা অ্যাটমের দিকে কি ঝুঁকে থাকবে, ইলেকট্রন ঘনত্বগুলো তো হাইড্রোজেন ক্লোরিন ঠিক মাঝামাঝি থাকবে না, ইলেকট্রন ক্লাউডগুলো ক্লোরিনের দিকে কি একটু ঝুঁকে থাকবে, বুঝতে পারছো কথা? সেই জন্য তুমি চাইলে d/2 ইউজ করতে পারবে না, কারণ হাইড্রোজেন বা ক্লোরিন হলে ইলেকট্রন থাকবে এক্স্যাক্টলি কোথায়, যে জায়গায় ওভারল্যাপ হয়েছে ওই জায়গায় থাকবে, এক্স্যাক্টলি মিডল পয়েন্টটা থাকবে।
কারণ তড়িতের মধ্যে কোনো পার্থক্য সেখানে নাই, বাট এইখানে ইলেকট্রন ক্লাউডগুলো ক্লোরিনের দিকে কি ঝুঁকে থাকবে, এই জন্য আমি ডিভাইড ইউজ করতে পারবো। ঠিক আছে, তার মানে আরসি বলতে কোনটা বোঝাচ্ছে? ক্লোরিন সব সমাজে ভাষা এটাকে আপনার হাইড্রোজেন সি মানে কোভালেন্ট। না আমি ওটা বলতে চাচ্ছি না, আপনার বলতে চাচ্ছি যে আপনার যখন d/2 হাইড্রোজেনের ক্ষেত্রে d/2 করছেন এটা হাইড্রোজেনের নিউক্লিয়াস থেকে হিসাব হয়েছিল, এখন এখানে আরসি কি ক্লোরিনের নিউক্লিয়াস থেকে হিসাব করবো নাকি হাইড্রোজেনের নিউক্লিয়াস থেকে হিসাব করবো? এই যে এখানে সূত্র দেখো, তুমি দুটোই যোগ করা লাগবে, যোগ করে এটা দিয়ে বলতো 0.0 এইটা ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করে এটা বের করা হচ্ছে। আরসি যেটা আছে আরসি চিত্রের মাধ্যমে দেখা যায় আরসি আরসিটা একটা চিত্রের মাধ্যমে ড্র করে দেখা যায়। ব্যাপারটা হচ্ছে যে এখন আরসি অ্যাকচুয়ালি কোথায় হবে এটা এখানে বোঝার কোনো উপায় নাই। প্রথমত তুমি এখানে তো মনে করো যে আগে আমরা কি করতাম, যে এই দুইটা নিউক্লিয়াসকে অ্যাড করতাম, অ্যাড করে ধরো মিডল পয়েন্টটা নিতাম, কিন্তু এখানে সেটা নিতে পারবো না। এখানে আরসি কিসের জন্য আসছে? কোনটা মানে আরসিটা কোন পাশ থেকে হিসাব হবে? একজন করতে কথাটা শুনো, দেখো এই প্রথমত যে হ্যাঁ এখানে তো ব্যাসার্ধের মান এই লাইনের উপরই যে কোনো একটা জায়গায় হবে ব্যাসার্ধটা, কথাটা বুঝো। ধরো তুমি এখান থেকে স্টার্ট করলে, এখান থেকে যাওয়ার পথে এখানে কোথাও না কোথাও ব্যাসার্ধের মানটা হবে, কিন্তু এটা খালি চোখে বলা সম্ভব না। কথাটা বুঝছো কিনা? কারণ আমি তো আসলে হাইড্রোজেনের প্রকৃত ব্যাসার্ধ ধরো জানি না, ক্লোরিনের প্রকৃত ব্যাসার্ধ আমি জানি না। ওর সূত্র দিয়ে ব্যবহার হ্যাঁ এই সূত্র ইউজ করে তোমার মানটা বের করা লাগবে যে কোথায় হবে আসলে। কথাটা বুঝতে পারছো? এটা এভাবে খালি চোখে বলা সম্ভব না। শুধু হাইড্রোজেন হলে বলা যেত, শুধু ক্লোরিন হলে বলা যেত, শুধু ব্রোমিন হলে বলা যেত যে d/2 হবে। ব্রোমিন যদি আমি ব্যাসার্ধটা জানি, ব্যাপার হচ্ছে এই জায়গায়। এক্ষেত্রে তোমাকে হাইড্রোজেনের প্রকৃত ব্যাসার্ধ জানতে হবে, ক্লোরিনের প্রকৃত ব্যাসার্ধ জানতে হবে। এবার হলো এখানে বসে এই সূত্র দিয়ে বের করতে হবে। এরকম কোনো ম্যাথ আছে এরকম? এরকম ম্যাথ আছে, বাট আমার সিলেবাসে নেই, আমি সূত্রটা লিখে দিয়েছি তোমাদের। ও ভাই জানলাম এগুলো অনার্স এর মধ্যে আছে, সমস্ত ফর্মুলা এগুলো তো লাগবে। ওকে, তবে লেখেন যে পরীক্ষা থেকে সূত্রটা দিন, মানে এমসিকিউতে আছে সূত্র কিচ্ছু লাগবে না, অনলি জাস্ট ডেফিনেশন, কিন্তু সংজ্ঞাটা লাগবে না। ম্যানুয়াল অফ ফর্মুলা লাগবে না। প্রথম ক্লাসে করছে বা ব্যাসার্ধ বলতে আসলে কি দুইটা নিউক্লিয়াস থেকে সমান দূরত্ব এরকম এই যে এটা আরে না 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 আমরা যে ব্যাসার্ধগুলো বের করতেছি যে ল্যান্ডাউস ধাতব ব্যাসার্ধগুলো দুইটা নিউক্লিয়াসের সাপেক্ষে মানে সমান দূরত্ব এরকম দুটো নিউক্লিয়াস। আচ্ছা এটা ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের পারমাণবিক ব্যাসার্ধ শেষ। এবার আমরা বলবো আয়নিক ব্যাসার্ধ। আয়নিক সমযোজী, যেমন হাইড্রোজেন, অক্সিজেন সব গ্যাস সমযোজী বন্ধন না। আচ্ছা এবার হচ্ছে আয়নিক ব্যাসার্ধ, এটা খুব ইম্পর্টেন্ট আছে আয়নিক। আচ্ছা আর এটা মনে রাখবা, এই তিনটা ব্যাসার্ধ করছি আমরা, একটা হচ্ছে কি সমযোজী, আরেকটা হচ্ছে ধাতব ব্যাসার্ধ, আরেকটা হচ্ছে এই তিনটা ব্যাসার্ধের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ভ্যান ডার ওয়ালস। বুঝতে পারছো? সবচেয়ে বড় কোনটা? ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। তার থেকে ছোট কে মেটালিক রেডিয়াস, বা হচ্ছে ধাতব ব্যাসার্ধ। তার থেকে ছোট কে সমযোজী। এটা এমসিকিউতে আসে। সবচেয়ে বড় ভ্যান ডার ওয়ালস, সবচেয়ে বড় হচ্ছে ভ্যান ডার ওয়ালস, তারপর হচ্ছে মেটালিক, তারপর হচ্ছে সমযোজী। তাহলে চিন্তা করে দেখো, যে ঠিক আছে বুঝছি। এই যে এখানে আছে, এটা হচ্ছে প্রকৃত ব্যাসার্ধের হচ্ছে মানটা বড়, ধাতব ব্যাসার্ধের প্রকৃত ব্যাসার্ধের সমান ছিল, আর সমযোজীর প্রকৃত ব্যাসার্ধের ছোট ছিল। তাহলে আরবিটা হচ্ছে বড়, তারপরে মেটালিক রেডিয়াস, তারপরে কি কোন রেডিয়াস, এটা কিন্তু মনে রাখতে হবে। ওইটা ভ্যান ডার ওয়ালস মানে এই না ভ্যান ডার ওয়ালস হচ্ছে এটা জাস্ট আলাদা ডিসকাস করছি। সমযোজী ক্ষেত্রে বা লুপ তৈরি হবে, হ্যাঁ সমযোজীর ক্ষেত্রে একটা ওভারল্যাপ হবে, মানে সমযোজী বন্ধন আর ভ্যান ডার ওয়ালস বন্ধন তো একই হবে। ভ্যান ডার ওয়ালসের মধ্যে ভ্যান ডার ওয়ালসটা মেইনলি আমরা ইউজ করি হচ্ছে স্পেশালি নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে, হিলিয়াম, নিয়ন, আর্গন। ওই দুটো কখনো মানে লুপ তৈরি করবে না, হিলিয়াম কি হিলিয়ামের সাথে কোনো বন্ধ গঠন করবে? হিলিয়াম 2 বলে দুনিয়াতে কিছু আছে? হিলিয়াম 2, আর্গন 2 কোন অণু আছে এরকম? নাই তো। তাহলে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধে স্পেসিফিক্যালি আমরা নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর ক্ষেত্রে পরস্পর থেকে আলাদা পরস্পর থেকে আলাদা থাকে না, একসাথে কিভাবে থাকবে? নাইট্রোজেন হলে ঠিক আছে, N2 দুইটা অ্যাটম একসাথে, অক্সিজেন হলে O2 একসাথে, ক্লোরিন হলে Cl2 একসাথে, বাট হিলিয়াম 2, নিয়ন 2, আর্গন 2 বলে কিছু নাই কিন্তু। তো এই জন্য এই নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর ক্ষেত্রে আমরা ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধটা স্পেসিফিক্যালি অ্যাপ্লাই করি। নিষ্ক্রিয় গ্যাস ছাড়া অন্য কোনো গ্যাসের অণু আলাদা থাকে মানে
সবাইকে সবগুলোকে একসাথে এখানে থাকে অণু হিসেবে থাকে না বেশিরভাগ। তুমি দেখো এই নিষ্ক্রিয় গ্যাস ছাড়া বাকি সবাই অক্সিজেন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, যত মৌলিক গ্যাস আছে, ফান্ডামেন্টাল যত গ্যাসিয়াস পার্টিকেল আছে সব কি দ্বিপরমাণুক না? ঠিক আছে, অনলি নিষ্ক্রিয় গ্যাস ছাড়া। ম্যান্ডেলাস রেডিয়াসটা বড় বলতে এই জিনিসটা একটু বুঝে দিলাম। এটা বুঝো নাই? রেডিয়াসটা যে বড় ম্যান্ডেলিক রেডিয়াস থেকে যে বড় ব্যাপারটা বুঝতে পারলাম। মানে এটা এক এক মানে কোনো কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে না যে মেটালিক রেডিয়াসটা বড় হয়ে যাচ্ছে, ম্যান্ডেলাস ছোট হয়ে যাচ্ছে। তুমি দেখো যে সমযোজী ব্যাসার্ধের ক্ষেত্রে ডি/2টা কোথায়? এই পয়েন্টে। এটা কি দেখো, এই অ্যাটমের প্রকৃত ব্যাসার্ধ কোনটা? এইখান থেকে শুরু করে একটু পর্যন্ত। তাহলে এই মানটা কি প্রকৃত ব্যাসার্ধ থেকে ছোট আসতেছে, আর এখানে প্রকৃত ব্যাসার্ধের সমান, এখানে প্রকৃত ব্যাসার্ধ হচ্ছে বড়। তার মানে ভ্যান ডার ওয়ালস হচ্ছে বড়, তারপরে ধাতব ব্যাসার্ধ, তারপরে সমযোজী। আচ্ছা, এবার আসো আয়নিক ব্যাসার্ধ। সবটা বুঝে গেলে সেম করো না, কি স্যার কত পিস আছে? ভালো বিষয় আছে। মানে আমাদের তো থাকবেই, এখন সবটা হচ্ছে ওরা পিছিয়ে আছে আসলে। টাইম তোমরা আরো আগে আসবে না? আর কোনো বেচারা আমাদের সাথে মিল নেই। না, আমরা কি 5 টাকা ছাড়? আমরা তাড়াতাড়ি শুরু করছি। হ্যাঁ, উপর আগে আসছে বলি। দেখো, এবার আসলে আয়নিক ব্যাসার্ধ। আয়নিক ব্যাসার্ধ কিভাবে বের করা যায়? ধরো তোমাকে আমি কিছু আয়ন দিলাম যে O2 নেগেটিভ, F নেগেটিভ, তারপরে দেওয়া হলো নিয়ন। এখন তোমাকে যেটা বের করতে হবে যে এই আয়নগুলোকে তুমি এদের ব্যাসার্ধের ছোট থেকে বড় এই ক্রমানুসারে সাজাও, বা বড় থেকে ছোট এই ক্রমানুসারে তুমি সাজাও। তো এটা আমরা কিভাবে বের করতে পারি? ইলেকট্রন বিন্যাস দিয়ে না, আমি যে কাজটা করবো, আমরা প্রত্যেকটা আয়ন বা পরমাণুর প্রোটন এবং ইলেকট্রন সংখ্যাগুলা হিসাব করব। প্রথমে O2 মাইনাস দেন। এখানে প্রোটন কয়টা? প্রোটন 8টা। এই নম্বরে লিখি প্রোটন, ইলেকট্রন। প্রোটন 8টা, ইলেকট্রন কয়টা? 10টা। F মাইনাস এর প্রোটন কয়টা? 9টা। ইলেকট্রন কয়টা? নিয়নের প্রোটন কয়টা? ইলেকট্রন কয়টা? এখন আমরা ছোট্ট একটা থিওরি অ্যাপ্লাই করব, যেটা টাগ অফ ওয়ার। বাংলাতে বলি কি বলে? দড়ি টানাটানি। এরকম থিওরি নেই, বানানো থিওরি। ধরো কোনো একটা জায়গায় দড়ি টানাটানি ম্যাচ হয় না, অথবা যে আমাদের নিজের ভিতরে পিকনিক টিকনিক হলে আমাদের আগুন ম্যাচ হয়। জিতো আমার না আঙ্কেল আঙ্কেল খেলে। এখন ধরো সব আঙ্কেলদের সাইজ শেপ সব সেম, সবার কেউ লম্বাও না
কেউ খাটো না, সবার স্বাস্থ্য একই রকম। খেলা হচ্ছে, ধরো বাম পাশের টিমে আছে 9 জন, তাহলে ডান পাশের টিমে আছে 10 জন। মনে করো কি মনে হয় যে কারা জিতবে? 10 জনের টিম, মানে 10 জন মানুষ 9 জনকে অনেক জোরে তার টেনে ধরে রাখতে পারবে। 9 জনের শক্তি বেশি। না, এই জন্য আগে বলে দিছি সবাই সিমিলার সাইজের, আমাদের 9 জনের মধ্যে সবাই অনেক বেশি হেলদি, লম্বা চড়া, স্বাস্থ্যবান, তাই না? ডিফারেন্স ক্রিয়েট হবে সেখানে। বাট এই জন্য আগে বলে দিছি সবার সাইজ হতে হবে একই রকম, ঠিক আছে? যদিও খেলা অ্যাকচুয়াল খেলায় এরকমটা হয় না, তারপর মেনে নিলাম আর কি আমাদের পড়াটা বুঝার, থিওরিটা বুঝার সুবিধার জন্য। তাহলে 9 জন আর 10 জনের ম্যাচের মধ্যে কারা জিতবে? অবশ্যই 10 জন মানুষ কি 9 জনকে অনেক জোরে টেনে ধরে রাখতে পারবে। ওকে, এখন সেম জিনিসটা নিয়ে এখানে অ্যাপ্লাই করা ট্রাই। জেনারেলি একটা অ্যাটমের মধ্যে কি হয়, কে কাকে টানে? ইলেকট্রন প্রোটনকে টানে নাকি প্রোটন ইলেকট্রনকে টানে? অবশ্যই প্রোটন ইলেকট্রন ধরে রাখে। ইলেকট্রন যদি প্রোটনকে টানে তাহলে তো প্রোটন নিউক্লিয়াসে বের হয়ে গায়েব হয়ে যায়, অ্যাটমের কোনো স্টেবিলিটি সেখানে থাকতে না। দ্যাট মিন্স প্রোটন ইলেকট্রনকে ধরে রাখে তার কক্ষপথে, থাক ভাই যাতে কি। যদি ইলেকট্রনকে বের করতে হয় কি করতে হবে? বাইরে থেকে এনার্জি দিয়ে ইলেকট্রনকে বের করতে হবে। প্রোটন ইলেকট্রনকে ধরে রাখছে, তোমাকে ওই অ্যাট্রাকটিভ ফোর্সের এগেইনস্টে কাজ করে ইলেকট্রনকে কক্ষপথ থেকে বের করতে হবে। যাই হোক, তাহলে তুমি চিন্তা করে দেখো, এখানে 10 জন মানুষ 10 জনকে ভালো মতো ধরে রাখতে পারবে নাকি 9 জন মানুষ 10 জনকে ভালো মতো ধরে রাখতে পারবে? কমন সেন্স ভাই, 10 জন মানুষ 10 জনকে ভালো মতো টাইটে ধরে রাখবে, 9 জন মানুষ 10 জনকে তেমন ভালো মতো টাইটে ধরে রাখতে পারবে না, আর 8 জন মানুষ 10 জনকে ধরেই রাখতে পারবে না। মানে এখানে প্রোটন ইলেকট্রনকে ভালো মতো ধরে রাখতে পারতেছে, তাহলে এটার সাইজ তুলনামূলকভাবে কি ছোট হবে, কারণ সে টাইনা ধরে রাখছে। একটু পুরো অ্যাটমটার সাইজ একটু, বায়োটার সাইজ একটু ছোট হবে। 9 জন 10 জনকে পারবে না, তেমন ভালো হবে, তার মানে ইলেকট্রনগুলো একটু কি দূরে দূরে থাকবে, তার মানে সাইজ একটু বাড়বে। 8 জন 10 জনকে ইলেকট্রন ভাই পুরো তুলে আমি গুনি না ভাগ, ঠিক আছে? সে তার মতো অনেক বেশি জায়গা জুড়ে অবস্থান করবে। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে নিয়নের সাইজ হচ্ছে সবচেয়ে ছোট। তারপরে কি F মাইনাস, উল্টা বলে ফেলছি আমি, তার চেয়ে বড় কে? F মাইনাস তার চেয়ে বড় কে? চলো, তাহলে তোমাকে যদি এরকম আয়নিক রেডিয়াসের মধ্যে কম্পেয়ার করতে বলে কোনটা ছোট কোনটা বড়, এইভাবে কম্পেয়ার করবে। এই থিওরিটা তুমি অ্যাপ্লাই করো। এইখানে তো আপনার পারা গেছে যে আপনার ডান পাশে একটা সমতা ছিল, ইলেকট্রনের সমতা, যখন নিউট্রনের সমতা থাকবে তখন এটা কেসি দিবে আমাদের। হ্যাঁ দিতে পারে, এরকম কেস অবশ্যই দিতে পারে, বাট বেসিক কেস হচ্ছে এটা। এখানে দেখো সবার মধ্যে ইলেকট্রন সংখ্যা সমান, 10 10 10। দ্যাট মিন্স এটা হচ্ছে আইসো ইলেকট্রনিক স্পিসিস, আইসো ইলেকট্রনিক আয়ন। আইসো ইলেকট্রনিক ইলেকট্রন সংখ্যা সমান। এটা তো অণুর, আইসো ইলেকট্রনিক তো অণুর ক্ষেত্রে হয় না, এটা আইসোটোপ যাদের ইলেকট্রন সংখ্যা সমান এরা আইসোটোপ। এটা হতে পারে যৌগ, হতে পারে অণু, হতে পারে অ্যাটম, হতে পারে আয়ন, ঠিক আছে? যেমন কিছু হতে পারে। এখানে যদি সোডিয়াম আয়নটা দিতাম তাহলে সোডিয়ামের আয়নের আকার সবচেয়ে ছোট হয়ে ছোট হয়ে যেত। হ্যাঁ, গুড। দেখি তোমরা এটা বলো তো, এটা বের করো সবাই। Na পজিটিভ, Mg2 পজিটিভ, অ্যালুমিনিয়াম 3+। কোনটার সাইজ সবচেয়ে ছোট? কেন অ্যালুমিনিয়াম কেন? কারণ কি বলো? অ্যালুমিনিয়াম ছোট কেন? 13টা প্রোটন 10টা ইলেকট্রন, 13 জন মানুষ 10 জন কি টাইনা ধরে রাখতে যাইতে দিবে না, ঠিক আছে? ইলেকট্রন যাইতেই পারবে না, বুঝতে পারছো? তাহলে অ্যালুমিনিয়াম 3+ এখানে সবচেয়ে ছোট। আয়নিক ব্যাসার্ধ মানে কি পারমাণবিক ব্যাসার্ধ বলতে? না না, আয়নিক ব্যাসার্ধ মানে হচ্ছে আয়নের ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ। এগুলো সব আয়ন না, এখানে একইভাবে চিন্তা করছি তো, মানে এর আগে ক্লাসে যেটা চিন্তা করছি পর্যায় সারণী, যেমন নাম জানা গেল পর্যায়
রাসায়নিক তো ওটা তো পারমাণবিক প্রেসার তুমি আলোচনা করছো, আয়নিক প্রেসার তুমি যখন আলোচনা আয়নিক প্রেসার থেকে তো তোমাকে তখন এই প্রোটন ইলেকট্রন কয়টা আছে এগুলো হিসাব করে দেখতে হবে, কথা বুঝতে পারলে? আয়নিক প্রেসার থেকে শুধুমাত্র আয়নদের ক্ষেত্রে হিসাব করে না? হ্যাঁ আয়নদের ক্ষেত্রে নিয়ম তো আয়ন না। নিয়ন এখানে আয়ন না, বাট আমি জাস্ট মানে কম্পারিজন করার জন্য আমি নিয়নকে আর কি জাস্ট রেফারেন্স হিসেবে রাখছি আর কি। নিয়ন থাকতে পারে, ধরো আমাকে অনেকগুলো অ্যাটম দিল, আয়নও দিল, এদের মধ্যে ব্যাসার্ধের ক্রমকে বের করতে বললো। আর মনে রাখবা জেনারেলি অ্যাটম থেকে আয়নের ব্যাসার্ধ কম হয়, কারণ আয়নের মধ্যে ইলেকট্রন কম থাকে। আয়নের মধ্যে ইলেকট্রন কি থাকে? ফর এক্সাম্পল সোডিয়াম আর সোডিয়াম প্লাস, এর মধ্যে কার ব্যাসার্ধ ছোট হবে? অবশ্যই সোডিয়াম প্লাসের ছোট হবে, কারণ সোডিয়াম প্লাসের মধ্যে একটা ইলেকট্রন কি আছে? কম আছে। ঠিক আছে, অ্যাটম থেকে আয়নের ব্যাসার্ধ হিসেবে কি হয়? আর বড় হতে পারে যেমন হ্যাঁ, যদি নেগেটিভ আয়ন থাকে সেক্ষেত্রে বড় হতে পারে। নেগেটিভ আয়ন আসলে তো আর যেমন ধরো বেড়ে যায়। অক্সিজেন থেকে অক্সিজেন 2 এর ব্যাসার্ধ বেশি বেশি হবে। বিকর্ষণ বেড়ে যায়। অ্যালুমিনিয়াম 3+ সবচেয়ে ছোট, তারপরে কি Mg 2+, তারপরে কি? আচ্ছা বলো, এবার বলো দেখি কোনটা ব্যাসার্ধ ছোট হবে। ধরো তোমাকে লিথিয়াম প্লাস দিল, বলো তো এই তিনটা আমরা যদি কম্পেয়ার করি, একটা হচ্ছে লিথিয়াম পজিটিভ, একটা হচ্ছে পটাশিয়াম পজিটিভ, একটা হিলিয়াম, কোনটার সাইজ সবচেয়ে ছোট হওয়া উচিত? লিথিয়াম প্লাস। এই যে দুইটা কক্ষপথে চলে গেছে আমরা। লিথিয়ামের তো প্রোটন বেশি, তাহলে ইলেকট্রন কম না। লিথিয়ামে তিনটা প্রোটন, দুটো ইলেকট্রন, আর হিলিয়ামে দুটো। এখন তুমি চিন্তা করে দেখো যে স্তরের কোনো ইয়ে হবে হ্যাঁ, হ্যাঁ, লিথিয়ামের পরে সোডিয়াম, সোডিয়ামের পরে কি? পটাশিয়াম। যদি একই গ্রুপ আমি চিন্তা করি, তাহলে K+ এখানে সবচেয়ে বড়, সে অনেক নিচে আছে না, সে K পজিটিভ সবচেয়ে বড় এখানে, এর নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে K+ কে সবার সামনে রেখে দিই, এর নিয়ে কোনো টেনশন নেই, এটা অটোমেটিক্যালি বড় হবে। এবার এই দুটোর মধ্যে কমে দেখো, এই লিথিয়াম প্লাসের প্রোটন কয়টা? 3 প্রোটন, ইলেকট্রন হচ্ছে 2টা। হিলিয়াম হিলিয়াম না? লিথিয়ামে প্রোটন 3টা, তাহলে লিথিয়াম প্লাসে ইলেকট্রন কয়টা থাকবে? 2টা। হিলিয়ামে প্রোটন 2টা, ইলেকট্রন কয়টা? তুমি চিন্তা করে দেখো, দুইজন মানুষ দুইজনকে ধরে রাখবে ভালো, নাকি তিনজন মানুষ দুইজনকে ভালো করে ধরে রাখবে? অবশ্যই তিনজন মানুষ দুজনকে ভালো করে ধরে রাখবে। তাহলে লিথিয়াম প্লাস একটু বড় হবে, সরি সবচেয়ে ছোট ছোট হবে। তারপরে হচ্ছে হিলিয়াম, তারপরে কে? লিথিয়াম পজিটিভ। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে, তো আই থিংক আমি মনে হয় উত্তরে বলছি না, এগুলো গ্যাস দেন সাইন দিয়ে। ও হ্যাঁ, যখন প্রোটন সংখ্যা মানে ইলেকট্রন সংখ্যা সেম, প্রোটন সংখ্যা বেশি, তখন প্রোটনের দিকে বা যখন ধরেন প্রোটন সংখ্যা সেম, ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে, সেক্ষেত্রে সেটা তো একই তো কথা, সেম অ্যাপ্লাই করুন, মানে সেম লজিক অ্যাপ্লাই করুন। মানে ইলেকট্রন টেনে নিয়ে যাবে, তাও তো হ্যাঁ। ব্যাসার্ধ বেড়ে ধরো যাবে। 10টা প্রোটন আছে, 11টা ইলেকট্রন, 10টা প্রোটন 10টা ইলেকট্রন, 12টা ইলেকট্রন। মানে যদি সমান সমান থাকে, যেমন 3টা প্রোটন 2টা ইলেকট্রন আর 6টা প্রোটন 6টা ইলেকট্রন। তিনটা প্রোটন এই না, এরকম দিবে না তোমাকে, কারণ একটা এরকম common দিলে denominator এরকম দিলে কম্পেয়ার করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে তোমার জন্য। একটা কমন থাকবে। মানে তোমাকে এমন ভাবে তারা কোশ্চেন করবে যাতে করে তুমি তাদের মধ্যে কি করতে পারো, মোটামুটি কম্পারিজনটা করতে পারো। মানে তোমাকে এবার আহামরি র্যান্ডমলি যেমন জায়গাতে কোনো আয়ন দিবে না। কথাটা বুঝলাম কি? আমি কত বছরের কোশ্চেন দেখছি, এগুলোই আসছে। হ্যাঁ, প্রোটন আর ইলেকট্রন তো সমান হবে না। প্রোটন আর ইলেকট্রন বা আয়নের ক্ষেত্রে তো প্রোটন ইলেকট্রন সংখ্যা অবশ্যই সমান নয়। হ্যাঁ, সেটা তো অবশ্যই। ভাইয়া, এই যে এখন লাস্ট যে উদাহরণটা দিচ্ছি সেখানে সবচেয়ে বড় সবচেয়ে বড় কোনটা? কে পজিটিভ সবচেয়ে বড়। পটাশিয়াম কোন পর্যায়ের মধ্যে? চতুর্থ পর্যায়ের একটা মধ্যে। তাহলে ভাই এর থেকে ছোট কে? এর থেকে ছোট হচ্ছে হিলিয়াম। হ্যাঁ, এটাই ছিল হিলিয়াম। হিলিয়ামের 2টা প্রোটন 2টা ইলেকট্রন। সো দুইজন মানুষ দুজনকে তেমন ভালো মতো ওকে ধরে রাখতে পারবে, আর তিনজন মানুষ দুজনকে কি বেশি ভালো মতো ধরে রাখতে পারবে, বেশি টেনে ধরে রাখতে পারবে। দ্যাট মিন্স এটার সাইজ একটু ছোট হয়ে যাবে হিলিয়াম অপেক্ষা।
তাহলে পটাশিয়ামটা সবচেয়ে বড়, তারপরে হিলিয়াম, তারপরে কি লিথিয়াম পজিটিভ। ভাই মানে আপনার একটা এক্সাক্ট কমন থাকবে, কিন্তু যেটা মানে প্রোটন অথবা ইলেকট্রন সংখ্যা একটা কমন থাকবে, একটা কমন থাকবে, যেটা বেশি হবে সেটার ব্যাসার্ধটা বড় হবে, আর যেটা এরকম কম না। তুমি এভাবে কেন ছিল, তোমাকে বারবারই বললাম তোমার কাজ হচ্ছে প্রোটন ইলেকট্রন সংখ্যা কাউন্ট করা, এরপরে তুমি জাস্ট যেটা তোমাকে যে থিওরি যেটা আমি পড়াইলাম দড়িটার থিওরি, এটা তুমি অ্যাপ্লাই করবা। এত কিছু তো মনে রাখা দরকার নাই যে এটা এই প্রোটন সংখ্যা সমান হলে এর ব্যাসার্ধ বেশি এর কম না, এভাবে কোনো চিন্তা করার দরকার নেই। তোমার কাজ হচ্ছে প্রোটন ইলেকট্রন সংখ্যাগুলো বের করা, বের করে তুমি জাস্ট থিওরিটা অ্যাপ্লাই করো, কমন সেন্স কাটা, ইটস কাইন্ড অফ কমন সেন্স। এখানে মুখস্থ কিছু নেই, জাস্ট কমন সেন্স খাটিয়ে তুমি আনসারটা বের করতে পারবে। ঠিক আছে, তাহলে আয়নিক ব্যাসার্ধ পারবো এই লজিক দিয়ে আমরা বের করে দেবো। এখান থেকে প্রচুর এমসিকিউ আসবে। পারমাণবিক সংখ্যা কি 30 পর্যন্ত থাকবে? 30 পর্যন্ত জানলে হচ্ছে, 30 এর বেশি, 30 এর পরে কোনো কাজই লাগে না। তাহলে মাঝে মাঝে দুই দিনে লাগে সিলভার, ক্যাডমিয়াম, পারদ, ক্রোমিয়াম, জিঙ্ক, জিঙ্ক 30, ক্রোমিয়াম, তাহলে তো মানে ওই মানে কি বলে বাইরে তেমন লাগে না, লাগে বলছে লেড লাগতে পারে, পারদ, মার্কারি, এই তো অ্যান্টিমোনিয়া, বিসমাথ, ওগুলো লাগে না। 30 এর পরে আসলে তেমন একটা লাগে না। প্যাটার্ন সাইন কি এটাকে কি হ্যালোজেন গ্রুপের মৌল বলে না? প্যাটার্ন সাইন হ্যাঁ, লেখা থাকে না, বললে হ্যালোজেন গ্রুপের মৌলগুলো একসাথে এখন মানে আছে তো মূল অনেকগুলো, গ্রুপে গেলে তো আরো মূল পাওয়া যাবে, বাট আমাদের পড়াশোনাটা খুব অল্প কিছু মনের মধ্যেই হচ্ছে। তেজস্ক্রিয় মৌলের জন্য আলাদা করে বললাম যে কেমিস্ট্রি আলাদা একটা ব্রাঞ্চ আছে, নিউক্লিয়ার কেমিস্ট্রি, এটা অনার্সের সাবজেক্ট আছে ঢাকা ইউনিভার্সিটিতে। নিউক্লিয়ার ফিজিক্সও আছে, নিউক্লিয়ার কেমিস্ট্রিও আছে। রেডিও অ্যাক্টিভিটি আলাদা একটা সাবজেক্ট, কি পরিমাণ পড়া সেখানে থাকতে পারে, কারণ সায়েন্সের ব্রাঞ্চগুলো তো অনেক ভাস্ট। ধরো তুমি যদি অনার্স করে ফিজিক্স, তাহলে তুমি ফিজিক্সের সবগুলা টপিক নিয়ে তুমি একটা বই তোমার জন্য মেটেরিয়াল রেডি করা হয়েছে। যখন তুমি ভবিষ্যতে মানে অনার্সে যাবো তখন একটা পার্টিকুলার টপিকের উপর তোমার কি করা লাগতেছে। ধরো তুমি অপটিক্স নিয়ে অনেক ডিটেলস পড়াশোনা করলো, তুমি ধরো ইলেকট্রোম্যাগনেটিজম নিয়ে অনেক ডিটেলস পড়াশোনা করলো। কেন আমাদের কেমিস্ট্রি ধরো সবাই তো সবগুলো তো এক্সপার্ট হয় না, ধরো কেউ অর্গানিকে ভালো, কেউ ইনঅর্গানিকে ভালো, যার মুখস্থবিদ্যা বেশি সব মনে রাখতে পারে, আবার কেউ হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রিতে ভালো, যার হচ্ছে ম্যাথ ভালো লাগে। আমারও ফিজিক্যাল কেমিস্ট্রি পার্টটাই ভালো লাগে, কেমিস্ট্রি ওটা আমাদের পুরোটাই ম্যাথ আর এর মানে এই না যে সহজ ফিজিক্যাল কেমিস্ট্রি, বাট অঙ্ক করতে ভালো লাগবে, মজা আছে, ওইটা মজা। যেমন 4th চ্যাপ্টারে পুরোটাই ম্যাথ, মনে হয় ফিজিক্যাল কেমিস্ট্রি পার্ট, ঠিক আছে। তারপর অর্গানিক পুরোটাই থিওরি, যেমন এই চ্যাপ্টারটা পুরোটাই কি থিওরি। এটা কিন্তু অঙ্কের মতো না যে তুমি সূত্র বসালে হিসাব করলাম মিলে যাবে, ব্যাপারগুলো কিন্তু তোমাকে ইউ হ্যাভ টু থিঙ্ক, তোমার চিন্তন দক্ষতা বাড়াইতে হবে এগুলো বোঝার জন্য। কোনো লজিক আছে এখানে? বই কোনো রুলস নাই যে এই রুলস হলে এর ব্যাসার্ধ বেশি হবে, এই রুলস হলে ব্যাসার্ধ কম হবে, কোনো রুলস নাই এখানে। আমি জাস্ট আর এই যে থিওরি যেটা আমি তোমাকে বললাম, এটা কিন্তু কোনো বইতে লেখা না, এটা ইজ এ কাইন্ড অফ আমি নিজে জিনিসটা স্টুডেন্টকে পড়ানোর জন্য আমি নিজে মানুষ হঠাৎ করে একদিন নিজে জিনিসটা পড়তে হঠাৎ করে মাথার মধ্যে আসলে আসলে এটা মিলে যাচ্ছে, মানে এই লজিকটা খাটালে আনসারগুলো আমি সহজে বের করে যাচ্ছি। ঠিক আছে, এটা পড়ানো যায় স্টুডেন্টকে এইভাবে। অনেক জিনিস হচ্ছে যে তোমার নিজের মতো করে মনে রাখার জন্য কৌশল তোমার নিজে নিজে খুঁজে বের করতে হবে, নিজে একটা সবাই তোমাকে বের করে দিবে না। এবার আমি তোমাকে একটা এইভাবে করেছি, অন্য কোনো টিচার হয়তো বা ডিফারেন্ট করে দিতে পারবো, আর কেউ হয়তো পুরো বইয়ের মতো বলবো, স্যারও দেখবে যে একদম বইয়ের ভাষায় করাচ্ছে টিচারগুলো তো পুরাই মানে কেমনে যে টিচার থেকে মানে তো এই সমস্ত কারণে রসায়ন তোমার কাছে অনেকটা বোরিং ফিল হয়। টিচার বিদ্যালয়ের কেমিস্ট্রি যখন বোরিং ফিল হয় এগুলো তুমি আসলে মানে সঠিক কারণে বসে তুমি শিখতে মানে আমাদের সেকেন্ড পার্টে কেমিস্ট্রি হ্যাঁ ওইটা পড়াইছে, বুঝাইতে পারে না, আমি কি বলছি আমি কি বুঝতেছি ম্যাথ আছে এটা মানতে হবে। কেমিস্ট্রি ইয়াটা হচ্ছে যদি প্রথমটা হচ্ছে পর্যাবৃত্ত, এরপরটা রাসায়নিক বন্ধন, কোন জিনিসটা থেকে বেশি আসে? পরীক্ষায় প্রশ্ন আসবে রাসায়নিক বন্ধন অংশটা বেশি আসবে। এটাও গুরুত্বপূর্ণ, এর যা যা পড়াচ্ছে ওটাই অগুরুত্বপূর্ণ না, সবই গুরুত্বপূর্ণ। এটা ক্লিয়ার?
আইনিক ভাষা তো শেষ, চলো এটা গেল আমাদের এই টপিকটা। তো আইনিক ভাষা তো পারবো আমরা। এবার আমরা বলবো আমাদের পরবর্তী পর্যায়ক্ত ধর্ম, সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। কোনো ম্যাথ আছে? না, আয়নীকরণ শক্তি ম্যাথ আছে, এটা সহজ ম্যাথ। এসএসসি না নিয়ে চলে আসছে আমি আসতে সমাজের ব্যাপারটা কোন থাকবে যে বড় ছোট সমাজের ব্যাসার্ধ থাকতে পারে, তো স্বাভাবিক। হাইড্রোজেন হলে ছোট হবে, ক্লোরিন হলে ওটা কি স্বাভাবিক পর্যায় সারণী অনুযায়ী অ্যাটম যত বড় সমুদ্র যে ব্যাসার্ধ তত ওই পারমাণবিক সংখ্যা অনুযায়ী পারমাণবিক সংখ্যা হচ্ছে।
ডেফিনিশনটা দেখো, বলা হচ্ছে সংখ্যা পর্যন্তই আছে, পারবো না। এগুলো গ্যাসের ক্ষেত্রে কোন এটা আলোচনা করতেছি। এখানে একটি করে ইলেকট্রন নাকি এক মোল ইলেকট্রন? জি ভাই, 1 মোল ইলেকট্রন। 1 মোল, কারণ আয়তন শক্তিকে জেনারেলি কিলোজুল পার মোল এককে মেজার করা হয়। এখন ওয়ান একটা দিয়ে চিন্তা করলে তোমার জন্য সুবিধা হবে, একটা সিঙ্গেল অ্যাটম চিন্তা করলে তোমার জন্য সুবিধা হবে। তাহলে প্রতিটা ক্ষেত্রে একটি করে পরমাণু থেকে একটি করে ইলেকট্রন সরে এক মোল ইলেকট্রন বলতে আসলে কি বোঝাচ্ছে? অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন। গ্যাসীয় বিচ্ছিন্ন কেন বলা হচ্ছে? তুমি চিন্তা করো, তুমি কি আমাকে বলো, তুমি সিম্পলি চিন্তা করো, আমাকে বলো যে প্রকৃতিতে তুমি কি সোডিয়াম ধাতুর একটা সিঙ্গেল অ্যাটম কোথাও পাওয়া যাবে? হয় সোডিয়াম খন্ড হিসেবে সেটা থাকবে, না হলে যৌগ হিসেবে থাকবে, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম আয়ন। বুঝতে পারছো কি? ধরো সোডিয়াম মেটালের একটা খন্ড তোমার কাছে আছে, তাও সেখানে কি কোটি কোটি অ্যাটম কি পরস্পরের সাথে ধাতব বন্ধনে আবদ্ধ আছে, কিন্তু আমি কি কোনো বিচ্ছিন্ন পরমাণু পাচ্ছি? একটা সিঙ্গেল অ্যাটম কি আমি পাচ্ছি না। সিঙ্গেল অ্যাটম পাইতে গেলে আমাকে কি করতে হবে? গ্যাস বানাইতে হবে না? ধরো সোডিয়ামকে তাপ দিলাম, তাপ দিয়ে তরল করলাম, তরলেও কিন্তু মুক্ত পরমাণু পাওয়া যাবে না, বিচ্ছিন্ন পরমাণু পাওয়া যাবে না। আরো হিট দিয়ে কোথায় নিতে হবে? গ্যাসে নিতে হবে। গ্যাসে নিলেই কেবলমাত্র কি সোডিয়ামের একটা বিচ্ছিন্ন পরমাণু পাওয়া সম্ভব। বুঝতে পারছো ব্যাপারটা? এই বিচ্ছিন্ন পরমাণু পাইতে গেলে যেহেতু গ্যাসের স্টেটে যাওয়া লাগে, এই জন্য সংজ্ঞার মধ্যে গ্যাসীয় বিচ্ছিন্ন বলা হচ্ছে। গ্যাসীয় বিচ্ছিন্ন 1 মোল পরমাণু থেকে একটি করে ইলেকট্রন সরিয়ে 1 মোল একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে, বা আয়নীকরণ পটেনশিয়াল, আয়নীকরণ বিভব বলা যায়। এক মোল পরমাণু বলতে মনে করো যে তুমি হচ্ছে এই যে একটা অ্যাটম নিলে এ, কি ধরনের অ্যাটম? গ্যাসীয় পরমাণু। এই যে ব্র্যাকেটে আমি ভৌত অবস্থায় গ্যাস লিখছি, আমি কয় মোল নিলাম? 1 মোল নিলাম। 1 মোল মানে কি? অ্যাভোগাড্রো সংখ্যক। অ্যাভোগাড্রো সংখ্যক প্রোটন হবে, অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু আমি নিলাম, 1 মোল পরমাণু আমি নিলাম, ঠিক আছে? প্রতিটা পরমাণু থেকে যদি আমি একটা করে ইলেকট্রন সরাই দিলে মোট কতটা ইলেকট্রন আমি সরাইছি? অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন সরাইছি আমি, মানে 1 মোল ইলেকট্রন আমি সরাইছি। আপনি তো সংখ্যায় একটি করে দিচ্ছেন, একটি করে ইলেকট্রন সরাবো, প্রত্যেকটা পরমাণু থেকে একটা একটা করে সরাবো। বুঝছো ব্যাপারটা? মানে 1 মোল পরমাণু থেকে একটি করে ইলেকট্রন সরিয়ে মানে যে প্রত্যেকটা পরমাণু থেকে একটা করে সরাবো। বুঝতে পারছি? তাহলে 1 মোল, তাহলে ধনাত্মক আয়তনে কয় মোল আসবে? 1 মোলই আসবে, 1 মোলই আসবে। তাহলে 1 মোল পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন সরিয়ে 1 মোল একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ তাপ শক্তি লাগবে বা শক্তি লাগবে তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি। এবং এখানে ডেল এর যে মানটা এনথালপি পরিবর্তন হচ্ছে পজিটিভ। মনে রাখবা, প্লাস মানে হচ্ছে শক্তি দেওয়া লাগবে, প্লাস মানে কি? শক্তি দেওয়া লাগবে। আর যদি এখানে মাইনাস থাকে তাহলে শক্তি বের হবে। বুঝলাম? শক্তি বের বের থাকে মানে মাইনাস সমান সমান এই পাশে যদি প্লাস তাহলে কি কোন পাশে? প্লাস ডেল এস মাইনাস এরকম না? প্লাস ডেল এইচ, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে এই পাশে থাকবে মাইনাস, মাইনাস দিয়ে এনার্জি মানটা থাকবে, তখন ভাইয়া শক্তি উৎপন্ন হবে না, শক্তি শোষিত হবে। এই পাশে মাইনাস দিয়ে যদি থাকে তাহলে শক্তি শোষিত হবে। এই ক্ষেত্রে শক্তি শোষিত হচ্ছে, এটা তাপ বাইরে, এখানে তাপ দেওয়া তো লাগতেছে না হচ্ছে। এখানে তো শক্তি শোষিত হচ্ছে। হ্যাঁ, শক্তি শোষিত হচ্ছে, শক্তি দেওয়া লাগতেছে না, শক্তি দেওয়া লাগতেছে। কারণ ইলেকট্রন তো এমনি এমনি বের হবে না, কারণ ইলেকট্রন তো প্রোটনের সাথে আকর্ষণে আছে। তাহলে ইলেকট্রনকে বের করার জন্য আমাকে প্রোটন এবং ইলেকট্রনের মধ্যবর্তী যে আকর্ষণ বল আছে তাকে অতিক্রম করে ইলেকট্রনকে কি আমাকে বের করতে হবে একটা অ্যাটম থেকে। তাহলে বাইরে থেকে যদি এনার্জি দেয়া লাগে তাহলে ডেল কি? বুঝতে পারলাম? তাপ হারি তাপ হারি না বলে শক্তি দিলে শক্তি দেওয়া মানে কি? তুমি কাউকে শক্তি দিচ্ছ, সে শক্তি শোষণ করতেছে। তাপটা হারাবে কি?
তুই হারাবি, তুই দিচ্ছিস না। তাপ তো এখানে তাপ হারি বলতে আসলে তাপ হারানোর সাথে তার কোনো তাপ সম্পর্ক নেই। শোষণ হচ্ছে। তাপ আহারি মানে তাহলে তাপ অ্যাবজর্ব হচ্ছে, হিটকে অ্যাবজর্ব হচ্ছে। ঠিক আছে। মানে এই অ্যাটমগুলা হিটকে অ্যাবজর্ব করে সে আয়নে কনভার্ট হচ্ছে। আপনারা বুঝতে পারছো? এখন তাপ হারিয়ে মধ্যে যে দিচ্ছে তেজের সাথে তাপ হারাচ্ছে, কোনো কোনো যন্ত্র দিয়ে যন্ত্র তো তাপ হারাচ্ছে। না, এইভাবে জিনিসটা চিন্তা করলে অনেক বেশি জটিল হয়ে যাবে। নর্মালি চিন্তা করে এখানে এনার্জি বাইরে থেকে তোমার দেয়া লাগলে সেটা তাপরে, ঠিক আছে? আর এনার্জি তুমি কি হয়, তুমি এটাকে তুমি তাপ শক্তি দিতে পারো, তুমি চাইলে ইলেকট্রিক্যাল এনার্জি প্রোভাইড করতে পারো, যে কোনো ফরম্যাটে এনার্জি দিলেই হচ্ছে। বা ম্যাগনেটিক এনার্জি দিলা তুমি, সেখান থেকেও তুমি ইলেকট্রন বের হতে পারে, ঠিক আছে? যাক, বুঝতে পারছি ডেফিনেশনটা খুব সিমিলার ডেফিনেশন। ওকে, ঠিক আছে, এটা ডিটেইলস আমরা আগামী ক্লাসে আইন প্রসঙ্গে ডিটেইলস করব।